হাইড্রার চলন। তবে যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয় তাকে চলন বলে। তো সাধারণত প্রাণীরা চলন করে কেন, কি কি কারণে চলন করতে পারে? হ্যাঁ, বিভিন্ন কারণ থাকতে পারে। খাবারের কারণে, তারপর হলো বাসস্থানে যাওয়ার জন্য, তারপর হলো বিভিন্ন আহ উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করার কারণে চলন করে। তো হাইড্রা সাধারণত নিমজ্জিত বস্তু বা উদ্ভিদের গায়ে লেগে থাকে। বিভিন্ন উত্তেজকের সাড়া দেওয়ার জন্য বা খাদ্য গ্রহণের জন্য হাইড্রা স্থান ত্যাগ করতে হয়। কোন নির্দিষ্ট চলনাঙ্গ না থাকায় সমগ্র প্রক্রিয়াটি এরা পদতল, দেহের সংকোচন, প্রসারণশীল পেশিতন্তু এবং নেমাটোসিস্ট এদের ভূমিকা রাখে। চলনের সময় সংবেদী কোষ সাড়া প্রদান করে এবং এই বার্তা বহিত্বক ও অন্তত্বকের স্নায়ু জালকের ভিতর সঞ্চালিত হয়, যার ফলে পেশিতন্তু সংকুচিত হয় এবং চলন প্রক্রিয়া শুরু হয়। হাইড্রার কয়েক ধরনের চলন প্রদর্শন করে থাকে। এক নম্বর হলো লুপিং বা ফাঁসা চলন, একে হামাগুড়ি চলনও বলে। সমরটল্টিং বা দিগবাজি চলন, গ্লাইডিং বা অ্যান্ড্রয়েড চলন, ভাষা, সাঁতার, হামাগুড়ি, হাঁটা, দেহের সংকোচন প্রসারণ। এগুলোর মধ্যে 1 আর 2 নম্বর চলনটা খুবই ইম্পর্টেন্ট, লুপিং এবং সমরটল্টিং। এই দুটো চলনই সাধারণত বিভিন্ন পরীক্ষায় আমরা দিয়ে থাকি সিকিউ হিসেবে। আমরা প্রথম যে চলনটা দেখতে পাচ্ছি, এটা সবাই ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে সবাই খেয়াল করো যে লুপিং বা হামাগুড়ি বা ফাঁসা চলন, এই চলনটা হাইড্রা সাধারণত অনেক লম্বা পথ যদি অতিক্রম করার দরকার হয় তখন হাইড্রা এই ধরনের চলন সম্পন্ন করে, অনেক দূরের পথ। এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা কি করে, এটা হলো হাইড্রার মৌখিক অংশ। উপরের এই অংশটা হলো মৌখিক অংশ, এই অংশটা হলো মৌখিক অংশ, আর এটা হলো হাইড্রার বিমৌখিক অংশ। ওকে, হাইড্রা কি করে এই প্রক্রিয়ার শুরুতে? হাইড্রা তার মৌখিক অংশের যে পেশি আবরণী কোষগুলো আছে, এই পেশি আবরণী কোষগুলো সংকুচিত করে। এটা হলো চলনতল, চলনতলের দিকে সংকুচিত করতে থাকে, যে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। এবং তার আরেক পাশের যে পেশি আবরণী কোষগুলো আছে সেগুলো প্রসারিত করে। যার ফলে হাইড্রার মৌখিক অংশ আস্তে আস্তে ভূমিতল বা চলনতলকে স্পর্শ করে। এই যে এখানে আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি, হাইড্রা তার মৌখিক অংশকে বাঁকিয়ে কোষিকার সাহায্যে ভূমিতল বা চলনতলকে ধরেছে। এবং কোষিকাতে আছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট এখানে কোন নেমাটোসিস্ট থাকে? এখানে চলনের সময় সাধারণত গ্লুটিন্যান্ট, 2 ধরনের যে গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট আছে, এই গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে চলনতলকে আঁকড়িয়ে ধরে। বুঝতে পেরেছ? তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? 2 নম্বর চিত্র পর্যন্ত? জি স্যার। আচ্ছা, 3 নম্বর চিত্রে খেয়াল করো এবার কি করে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সামনের দিকে আছে কোষিকা বা মৌখিক অংশ, আর পেছনের দিকে আছে পাদচাকতি বা বিমৌখিক অংশ। এবং এটা কিন্তু একটা লুপ, এই অংশটা কিন্তু একটা লুপ, এটা কিন্তু একটা লুপ। এই আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা লুপ। এরপর কি করে, তাহলে এখন কিন্তু পাদচাকতি আর এটা হলো কোষিকার মাঝে বেশ গ্যাপ আছে। এখানে দেখো এখানে কিন্তু গ্যাপটা কমে গেছে, এই জায়গায় কিন্তু গ্যাপটা কম, আর এই জায়গায় কিন্তু গ্যাপটা অনেক বেশি। এখানে কম কেন? কারণ এই সময় পিছনের যে পাদচাকতি আছে, এই পাদচাকতিকে কি করে মুক্ত করে, চলনতল থেকে মুক্ত করে আস্তে আস্তে হ্যাঁচড়িয়ে কোষিকার কাছাকাছি বা মৌখিক অংশের কাছাকাছি নিয়ে আসে। তাহলে আগে কিন্তু পাদচাকতি এখানে ছিল, এখন পাদচাকতি এত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এত দূর এসেছে। ঠিক আছে, অনেকটা আমরা যেমন হামাগুড়ি দেওয়ার সময় আমরা কি করি, আগে 2 হাত সামনের দিকে বাড়াই, তারপরে হলো পিছনের পাটা হাতের কাছাকাছি নিয়ে আসি। ঠিক, এটা হামাগুড়ির মতো।
এরপর কি করে? এরপর যখনই পাদচাকতি কোষিকার কাছাকাছি বা মৌখিক অংশের কাছাকাছি চলে আসে, ঠিক এই সময় চলন তল হতে কোষিকাকে মুক্ত করে এবং পাদচাকতির উপর ভার দিয়ে, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা পাদচাকতি, পাদচাকতির উপর ভার দিয়ে হাইড্রা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। এইভাবে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা তার স্থান ত্যাগ করে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। আমরা কি এই চলনটা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এই চলনে হাইড্রা কয়টা লুপ তৈরি করে? একটা। একটা লুপ তৈরি করে। লুপ তৈরিতে কে আগে কে পরে থাকে? কোষিকা আগে থাকে, পদচাকতি পরে থাকে। ইয়েস। আর এই ক্ষেত্রে হাইড্রা তার দেহকে কখনো উল্টো অবস্থায় রাখে? বুঝিনি। মানে এই চলনে হাইড্রা কি কখনো তার দেহকে উল্টো অবস্থায় রেখেছে? অর্থাৎ উল্টো অবস্থায় মানে কি, যে কোষিকা নিচে থাকবে এবং পাদচাকতি উপরের দিকে থাকবে, এরকম পজিশন কি আমরা কোথাও দেখতে পাচ্ছি? না স্যার। হ্যাঁ, হাইড্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও সোজা, এখানেও সোজা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা জি স্যার। এবার 2 নম্বর চলনে যাই। 2 নম্বর চলন হলো সমার্ট ফল্টিং বা দিকবাদী চলন। এই ক্ষেত্রে হাইড্রা কি করে? আমার নিজের ছবিতে যাই। এখানে এটা খেয়াল করো, এই যে, তাহলে এই চলনটা কখন সম্পন্ন করে হাইড্রা? আচ্ছা, এক্ষেত্রে কি করবে হাইড্রা? এই যে এই সমার্ট ফল্টিং বা দিকবাদী যে চলনটা সম্পন্ন করতেছে, এটা সাধারণত অল্প পথ যখন পাড়ি দেয় তখন হাইড্রা এই ধরনের চলন সম্পন্ন করে, এবং এটা হাইড্রার সবচেয়ে সাধারণ এবং দ্রুত চলন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার শুরুতে কি হয়? এই প্রক্রিয়ার শুরুতেও হাইড্রা তার গতিপথের দিকে বা চলনের যে গতিপথ, এই গতিপথের দিকে তার আহ, মৌখিক মৌখিক অংশের যে পেশি আবরণী কোষগুলো আছে সেগুলো সংকুচিত করে। হ্যাঁ, এই যে আমরা সংকুচিত করছে, সংকুচিত করে কোষিকাকে চলন তলের সাথে স্পর্শ করছে। দেন কোষিকাতে লিউটিনেন্ট নিউমোটোসিস্ট যেগুলো আছে, এই লিউটিনেন্ট নিউমোটোসিস্ট কি করবে? চলন তলকে আঁকড়িয়ে ধরবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা কিন্তু এর আগেও কিন্তু এই ধরনের এটা দেখেছিলাম যে ফার্স্ট পার্টটা কিন্তু আহ, হামাগুড়ি আর ডিগবাজির ক্ষেত্রে একই। তাহলে আমরা এখানে দেখবো যে এখানে একটা লুপ তৈরি হয়েছে, এটা কিন্তু একটা লুপ, এবং এই লুপ তৈরিতে কোষিকা আগে আছে আর পাদচাকতি পরে আছে। বুঝতে পেরেছো? এরপরে কি হবে? জি স্যার। এরপরে কি হবে? এই যে 3 নম্বর চলন, এই 3 নম্বর ছবিটা খেয়াল করো। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? চলনতল থেকে পাদচাকতি, এই যে পাদচাকতি বিমুক্ত করে, হ্যাঁ, বিমুক্ত করে সম্পূর্ণ কোষিকার উপর ভর দিয়ে হাইড্রা তার দেহকে উল্টো অবস্থায় রাখে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পেলাম হাইড্রা তার দেহকে উল্টো অবস্থায় রেখেছে। তাহলে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার কি হয়? হ্যাঁ, এর পরবর্তী অংশ কি হয় যে পাদচাকতি, এটা হলো পাদচাকতি। ওকে, পাদচাকতিকে এবার কি করবে? আহ চলন তলের দিকে বাঁকাতে থাকে। পাদচাকতিকে চলন তলের দিকে বাঁকাতে থাকে এবং বাঁকাতে বাঁকাতে এক সময় চলন তলকে স্পর্শ করে ফেলে পাদচাকতি। কারণ আমরা জানি পাদচাকতিতে কি থাকে? গ্রন্থি কোষ থাকে, আর এই গ্রন্থি কোষ চলন তলে এক ধরনের আঠালো রস ক্ষরণ করে রাখে।
যার ফলে পাদচাকতির সাহায্যে চলনতলকে ধরে রাখে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু আরো একটা লুপ তৈরি হলো, এটা কিন্তু দ্বিতীয় লুপ। এবং দ্বিতীয় লুপ তৈরিতে আমরা কি দেখতে পাচ্ছি, কে আগে আর কে পরে? পদতল সামনে, পিছনে হচ্ছে কোষিকা। Yes, তাহলে এখানে কিন্তু পদতল আগে হয়ে গেছে আর কোষিকা আছে পেছনে। এর পরবর্তী ধাপটা কি হবে? এর পরবর্তী ধাপটা হবে এবার চলন তল থেকে কোষিকাকে মুক্ত করে দেয়। এটা হলো কোষিকা, এটা হলো চলন তল। চলন তল থেকে কোষিকাকে মুক্ত করে হাইড্রা পাদচাকতির উপর ভর করে দেহকে পুনরায় সোজা অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এইভাবে হাইড্রা দ্রুত স্থান ত্যাগ করে। ওকে, স্যার মানে হাইড্রা ডিগবাজি খাচ্ছে তাই না হ্যাঁ এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে হাইড্রা ডিগবাজি খাচ্ছে, এখানে হাইড্রা ডিগবাজি খাচ্ছে। তাহলে অনেক সময় কিন্তু হামাগুড়ি এবং ডিগবাজি চলনের মধ্যে পার্থক্য আসে। তাহলে হামাগুড়ি আর ডিগবাজি চলনের মধ্যে যদি পার্থক্য আসে, তাহলে পার্থক্যগুলো আমরা 4-5টা পার্থক্য দিতে পারি। 1 নম্বর পার্থক্যটা হতে পারে যে হামাগুড়ি কেমন ধরনের চলন, ধীর গতির চলন, আর ডিগবাজি দ্রুত গতির চলন। দ্রুত। আরেকটা পার্থক্য আমরা কি করতে পারি, হাইড্রা লুপের সংখ্যা। হ্যাঁ ওটা পরে আসি। হামাগুড়ি কোন পথ অতিক্রম করে, কাছের না দূরে? হামাগুড়িটা হলো হামাগুড়িটা হলো দূরের পথ অতিক্রম করে, অনেক লম্বা পথ অতিক্রম করে। আর ডিগবাজিটা হলো অল্প দূরত্ব যদি থাকে, হ্যাঁ কাছের কাছের দূরত্ব যদি থাকে তাহলে সেটা অতিক্রম করে। এবার আসো হাইড্রা লুপের সংখ্যা। হামাগুড়িতে আমরা দেখেছিলাম লুপ 1টি হয়, আর ডিগবাজিতে লুপ কয়টি? 2টি। এটাও বলতে পারো যে হামাগুড়িতে প্রথম যে লুপটা তৈরি হয় সেখানে কোষিকা আগে থাকে আর পাদচাকতি পরে থাকে। আর ডিগবাজির ক্ষেত্রে প্রথম লুপে থাকে কোষিকা আগে, পাদচাকতি পরে, আর দ্বিতীয় লুপে উল্টা, অর্থাৎ পাদচাকতি আগে, কোষিকা পেছনে থাকে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি 3 নম্বরটা? জি স্যার। আচ্ছা, 4 নম্বরটা আমরা বলতে পারি যে হামাগুড়িতে হাইড্রা তার দেহকে কখনো উল্টো অবস্থায় রাখে না। রাখে? হামাগুড়িতে কিন্তু কখনোই তার দেহকে উল্টো অবস্থায় রাখে নাই, আমি কিন্তু এটা দেখায় বুঝাইছিলাম। আর এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু হাইড্রা কি হয়, তার দেহকে সম্পূর্ণ উল্টো অবস্থায় রেখেছে। ওকে, আচ্ছা এই হলো তাহলে 4টে পার্থক্য হয়ে গেল। 3টে পার্থক্য শিখলেই হবে, আমি 4টে শিখিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা তাহলে এই চলনের যে চিত্রগুলো আছে এগুলো তোমাদের আগাতে হবে কিন্তু। আচ্ছা এরপরে চলন হলো সহজ। 3 নম্বরটা হলো গ্লাইডিং বা অ্যামিবার্ড চলন। এই প্রক্রিয়া কি করে, এই যে আমরা এখানে গ্লাইডিং এর ছবিটি এখানে আছে, গ্লাইডিং আসা, সাঁতার, সংশোধন, আরোহণ, আচ্ছা না এখানে নাই। তাহলে গ্লাইডিং বা অ্যামিবার্ড চলনটা কেমন? এটা ওই যে আমি তোমাদের বলেছিলাম যে ওই যে কোন চলন তল যদি মসৃণ হয় বা পিচ্ছিল হয়, হ্যাঁ এই পিচ্ছিল তলে তখন চলন সম্পন্ন করে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রা কি করে, যে যে চলন তল, এই চলন তলে তার পদতলের যে গ্রন্থিকোষ গুলো আছে এই গ্রন্থিকোষ থেকে এক ধরনের আঠালো রস ক্ষরণ করে দেয়, যার ফলে চলন তল হয়ে যায় কি পিচ্ছিল। আর এই পিচ্ছিল চলন তলে যে তার যে বহিঃকোষীয় যে ক্ষণপদীয় যে চলনতল আছে, সেই চলনতল থেকে কি হয় যে প্রক্ষিপ্ত কোষীয় ঘনপদের সাহায্যে অ্যামিবার্ড চলন সম্পন্ন করে। হ্যাঁ, হাইড্রা হয়তো একটা নির্দিষ্ট জায়গাতেই আছে, কিন্তু হাইড্রা এটা অনেকটা আরামের চলন, যেহেতু চলনতলটা হলো পিচ্ছিল, যার কারণে সে একবার ডান দিকে যায়, একবার পেছনের দিকে যায়, একবার সামনের দিকে যায়, জাস্ট পিচ্ছিল তলে তার দেহকে একবার ডানে বামে অথবা সামনে পেছনে নিয়ে যেতে পারে। এই ধরনের চলনটাকে আমরা বলছি ক্ষণপদীয় চলন,
বা অ্যামিবয়েড চলন, অনেকটা অ্যামিবার মতো চলন সম্পন্ন করে। এবং এই চলনটা হলো সবচেয়ে ধীর গতির, বুঝতে পেরেছো? গ্লাইডিং চলনটা হবে সবচেয়ে ধীর প্রকৃতির চলন। যদিও হামাগুড়িটাও ধীর গতির, কিন্তু হামাগুড়ি যদি অপশন এরকম থাকে যে হাইড্রা সবচেয়ে ধীর গতির চলন কোনটি, সেখানে হামাগুড়িও আছে, সেখানে গ্লাইডিং বা অ্যামিবয়েডও আছে। তাহলে অবশ্যই অ্যান্সার হবে গ্লাইডিং, বা অ্যামিবয়েড থাকলে অ্যামিবয়েড। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো? স্যার। আচ্ছা, এরপরে আসলে কি ভাষা। তো ভাষাটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ভাষা। এটা হাইড্রেট কি অবস্থায় এটা সম্পন্ন করে? হাইড্রা মনে করো পানিতে আছে, তাহলে যখন হাইড্রা পানিতে থাকে, এটা হলো তার পাদশক্তি পেছনের, হ্যাঁ। এই পাদশক্তির যে গ্রন্থি কোষগুলো আছে, এই গ্রন্থি কোষগুলো এক ধরনের গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে। এই যে আমরা বুদবুদ দেখতে পাচ্ছি, অনেকটা এয়ার বাবল সৃষ্টি করে। এই গ্যাসীয় বুদবুদ সৃষ্টির ফলে কি করে যে হাইড্রা যে পাদশক্তি আছে, এই পাদশক্তির সাহায্যে হাইড্রার এই গ্যাসীয় বুদবুদকে স্পর্শ করে বা সেই বুদবুদের সাথে লেগে যায়, বুঝতে পেরেছো? আর এক্ষেত্রে হাইড্রা তার দেহকে সম্পূর্ণ উল্টো অবস্থায় রাখে, সম্পূর্ণ উল্টো অবস্থায় রাখে। এবং যেহেতু হাইড্রা যে পানিটা আছে সে ভিত্তি থেকে বিচ্যুত হয়ে যায়, হালকা হয় এবং উপর হয়ে বা উল্টো হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে। আর এই ক্ষেত্রে যে গ্যাসীয় বুদবুদটা আছে, এই গ্যাসীয় বুদবুদ ফেটে মিউকাস খেলার মতো ছড়িয়ে গেলে হাইড্রা নিম্নমুখী হয়ে ভেসে থাকে। কারণ এয়ার বাবল বা বুদবুদ বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয় না। তোমরা নিশ্চয়ই জানো, আমরা যদি সাবানের ফেনা দিয়েও বুদবুদ তৈরি করি, সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তাহলে হাইড্রা এরকম বারবার বুদবুদ তৈরি করে এবং বারবার পানিতে ভেসে ভেসে সে চলে যেতে পারে, বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আসবো সাঁতার। সাঁতারটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। সাঁতারের ক্ষেত্রে সে কি করেছে? হাইড্রা তার দেহকে আড়াআড়ি ভাবে অবস্থান করেছে, পানিতে দেহকে আড়াআড়ি ভাবে অবস্থান করেছে। এবং এটা হলো কোষিকা, কোষীয়গুলোকে পানিতে ঢেউয়ের মতো আন্দোলিত করে, হ্যাঁ, এবং দেহকে ভিত্তি তল হতে মুক্ত করে। এভাবে কোষিকা সামনের দিকে হাতের সাহায্যে আন্দোলিত করে শ্বাস নিয়ে সে স্থান ত্যাগ করে। সাঁতারটা আমরা বুঝতে পেরেছি না? আমরা যেমন সাঁতার কাটি, আমাদের যেমন হাত আছে ওদের কোষিকা, ঠিক আছে? আর আমাদের যেমন পা থাকে ওদের হলো পাদশক্তি, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আসলে কি হামাগুড়ি। হামাগুড়ি এটা যদি এখানে বলা হয়েছে হামাগুড়ি, এই যে আরোহণটাই এখানে হামাগুড়ি হিসেবে আমরা দিয়েছি, কিন্তু ওই আমরা লুপিংকেও হামাগুড়ি বলি। তো এই আরোহণ বা হামাগুড়ি যেটা আমরা বলতেছি, এক্ষেত্রে কি হয়, এটা অনেকটা হামাগুড়ি চলনের মতোই বা লুপিং চলনের মতোই, শুধুমাত্র এটা পার্থক্য হলো কি যে পানিতে নিমজ্জিত কোনো বস্তুর সাথে যখন সে আটকে থাকে, তখন তারা এই প্রক্রিয়া চলন সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় হাইড্রা কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে কোষিকার সাহায্যে পাতাকে আঁকড়ে ধরেছে। এটা হলো হাইড্রা কোষিকার সাহায্যে পাতাকে আঁকড়ে ধরেছে। পরে পাদচাকতিকে মুক্ত করে দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পাদচাকতি কিন্তু একটা, এই যে আমরা এখানে ছিল, এখান থেকে হয়তো এটা মুক্ত করে দিয়েছে এবং কোষিকা সংকুচিত করে পাদচাকতিকে নতুন জায়গায় স্থাপন করে। আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি এই পাদচাকতি কিন্তু আবার পাতাকে স্পর্শ করছে, এই যে পাদচাকতি পাতাকে স্পর্শ করছে। এবং এই প্রক্রিয়ায় হাইড্রা আরোহণ বা অবরোহণ সম্পন্ন করে। আরোহণ হলো যদি গাছের উপরের দিকে যাই তাহলে হবে আরোহণ, আর একই প্রক্রিয়া অবলম্বন করে হাইড্রা যদি গাছ থেকে নিচের দিকে নেমে আসে তখন হলো অবরোহণ। তাহলে এই যে এখানে পদচাকতির সাহায্যে পাতাকে যখন সে স্পর্শ করবে, হ্যাঁ, দেন কি করবে, কোষিকা এখানেই লেগে থাকবে আর পদচাকতিকে আবার কোষিকার কাছাকাছি নিয়ে আসবে। পদচাকতি যখন কোষিকার কাছাকাছি চলে আসবে, ঠিক সে সময় আবার কোষিকা
পাতা থেকে মুক্ত হয়ে আবার সোজা হয়ে দাঁড়াবে, দেন আবার আগের প্রক্রিয়া অবলম্বন করবে। জাস্ট আমরা একটু আগে হামাগুড়ি যে চলনটা পড়েছি ওটাই জাস্ট এখানে আরোহণ বা অবরোহণ হিসেবে ভূমিকা রাখতেছে, ঠিক আছে। আর হামাগুড়িটা হবে মনে করো যে সোজা পথে বা এরকম, আমরা যে প্রথমে যে লুপিং বা হামাগুড়ি পড়লাম না বা যে ফাঁসা চলন পড়লাম না, এটা হবে সোজা পথে। আর যেটা আমরা বলতেছি পরের যে 6 নম্বর হামাগুড়ি বললাম, এটা আসলে অ্যাকচুয়ালি আরোহণ বা অবরোহণ হিসেবে আমরা বলতে পারি। এখানে এখানে হামাগুড়ি না বললে এটা চলে, এটার হেডিংটা আসলে আরোহণ আর অবরোহণ দিলে ভালো হয়, কারণ আরোহণ আর অবরোহণ প্রক্রিয়াটা মূলত আসলে হামাগুড়ি টাইপের। কিন্তু এখানে সে গাছের উপরের দিকে উঠলে আরোহণ হবে, আর হামাগুড়ির সাহায্যে গাছের উপর থেকে নিচের দিকে নামলে অবরোহণ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে হাঁটা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাঁটার ক্ষেত্রে কি করেছে, হাইড্রা তার দেহকে সম্পূর্ণ উল্টো অবস্থায় রেখেছে, তাই না? আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কোর্সিকাগুলোকে কার মতো ব্যবহার করবে, পায়ের মতো ব্যবহার করে সে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রা তার দেহের ভার পাদশক্তির উপর না রেখে কোর্সিকার উপর স্থাপন করে এবং কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টো ভাবে ধীর গতিতে চলতে পারে। দেহের সংকোচন প্রসারণ। এই প্রক্রিয়ায় হাইড্রা দেহকে মুক্ত করে দেহপ্রাচীরের পেশিবর্ণ কোষের সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের আকার দ্রুত খাটো ও লম্বা করে, ফলে এই এক ধরনের চলনের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমরা দেহের সংকোচন প্রসারণটা আমরা বুঝতে পারলাম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে নিচের ছবিটা কি সংকোচন না প্রসারণ বলতো? নিচের ছবিটা হলো সংকোচন আর উপরের ছবিটা হলো কি প্রসারণ। এভাবে হাইড্রা যখন একবার সংকোচন আর একবার প্রসারণের সাহায্যে তার স্থানটা স্থানান্তর করে। তাহলে আমরা কি সংকোচন প্রসারণটা বুঝতে পেরেছি? তাহলে চলনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 1 আর 2, সমারসল্টিং বা ডিগবাজি, আর আরেকটা হলো লুপিং বা ফাঁসা চলন বা হামাগুড়ি চলন। ওকে, সবাই এটা বুঝতে পেরেছো? আছো সবাই? জি স্যার। না, খালি অথইকে আওয়াজ করতে শুনছি তো এই জন্য। কৃপা নুহাও আছে কিন্তু কথা বলে না। কৃপা নুহা আছো নাকি? জি স্যার আছি। আচ্ছা, যাক, কথা বলতে শোনো, এই কারণে বলছি যে আবার অনেকে আগের মতো অনলাইনে আছে কিন্তু দেখা গেলো যে ইনঅ্যাক্টিভ। জি স্যার আছি তো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি আমরা মিথোজেনিটা। তো মিথোজেনিটার ইংলিশটা হলো সিম্বায়োসিস। হ্যাঁ, আর 1-1.5 মিনিট মতো আছে, যদি শেষ হয়ে যায় আবার একটু জয়েন হবে। আচ্ছা, মিথোজেনিটার সংজ্ঞাটা হলো কি, যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এই ধরনের সহচর্যকে মিথোজীবিতা বলে। এই অবস্থায় জীব দুটিকে মিথোজীবী বলা হয়। তাহলে এখানে একটা জিনিস খুব ক্লিয়ার লিখতে হবে, সেটা হলো ঘনিষ্ঠভাবে সহাবস্থান, এবং অবশ্যই দুটি ভিন্ন প্রজাতিভুক্ত হবে। হ্যাঁ, অনেক সময় এই কোশ্চেনটার বা এই সংজ্ঞাটার যদি উত্তর লেখে, অনেকে লেখে কি হবে, যে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পরের কাছ থেকে উপকৃত হলে তখন এই ধরনের সহচর্যকে মিথোজীবিতা বলে। সে মাঝখানে যে ইম্পর্টেন্ট কথা ঘনিষ্ঠভাবে সহাবস্থান সেটা সে লেখে না, এই জন্য মার্কসও পায় না। এবং দুটি ভিন্ন প্রজাতিভুক্ত কথাটা লিখতে হবে। মনে করো যে অথই আর কৃপা। হ্যাঁ, বলো। স্যার
ওই যে চলনের যে ইয়েগুলো পড়ালেন ওগুলো কি আসলে খ নাম্বারের জন্য আসে নাকি মানে কিভাবে আসে ওগুলো কোশ্চেন? ঘ ঘ ঘ এর জন্য আসে, ঘ অথবা গ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যেটা বলছিলাম যে ঘনিষ্ঠ সবগুলো চিত্র আঁকতে হবে তাই না? হ্যাঁ, হ্যালো। স্যার সবগুলো চিত্র আঁকতে হবে না? না না, ওই এক আর দুইটা স্যার শিখলেই হবে। চলনই সব। এক আর দুই লুপিং ওকে আর সমাজতন্ত্র, এই দুটো শিখলেই হবে, বাকিগুলো সবই দরকার নেই। স্যার আপনি ক্লাস শেষে একটু পিডি দেখতে পাচ্ছ? বলছি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার স্টার্ট এখনো আসে নাই। এখন আসছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। স্যার আপনি পিডিএফ 2 কোন কোন চিত্রগুলো আঁকা লাগবে একটু দেখাই দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এই মেথড শেষ করে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে মনে করো যে এখানে নোংর অথয় আছো। হ্যাঁ, তাহলে মনে করো যে দুইটি ভিন্ন প্রাণী, তোমরা তোমরা কোশ্চেনটা মনে করো অ্যান্সারটা করলা যে দুটি ভিন্ন প্রাণী পরস্পরের কাছ থেকে উপকৃত হলো, তখন এই ধরনের সাহচর্যকে মিথ্যাজীবিতা বলো। নোহা আর অথয় গলা ধরে ঘুরে বেড়াচ্ছ এবং একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছ, এটা কিন্তু কোনো মিথ্যাজীবিতা না। ওকে, অবশ্যই দুটি ভিন্ন প্রজাতিভুক্ত প্রাণী হতে হবে। ঠিক আছে। হয়তো মনে করো যে এরকম হতে পারে যে আহ, যেমন হাইড্রার ক্ষেত্রে দেখা গেছে যে হাইড্রা একটা প্রাণী, তাহলে এখানে খেয়াল করো যে হাইড্রা হলো একটা প্রাণী, হাইড্রা ভিরিডিসিমা, এটা একটা সবুজ স্যার আমি হাইড্রা। আর বিড়াল যদি একসাথে ঠিকভাবে থাকে তাহলে এটা কি মিথ্যাজীবিতা? না না, জীবনেও না, জীবনেও না। মনে করো যে বিড়ালটা যদি তোমার দেহের কোষের মধ্যে অবস্থান করে, ঠিক আছে, বিড়ালটাকে তোমার দেহের কোষের মধ্যে থাকতে হবে, তাহলে মিথ্যাজীবিতা হবে। বডির মধ্যে? হ্যাঁ, বডির মধ্যে থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, হাইড্রা ভিরিডিসিমা নামক সবুজ হাইড্রা আর জু ক্লোরেলা, এটা একটা শৈবাল। এদের মধ্যে এরকম মিথ্যাজীবী সম্পর্ক দেখা যায়, এই দুটাই কিন্তু মিথ্যাজীবী জীব। তো জু ক্লোরেলা বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। গ্যাস্ট্রোডার্মিস মানে কি, যে হাইড্রা দেহের যে অন্ততক বা অন্তকের কোষ, সেই কোষগুলোর ভিতরে জু ক্লোরেলা শৈবাল অবস্থান করে। অন্ততকের কোন কোষে অবস্থান করবে? পেশি আবরণী কোষগুলোতে। আর হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এই শৈবালের অন্তস্থ উপস্থিতি এই হাইড্রাকে সবুজ বর্ণ প্রদান করে। ঠিক আছে, যেহেতু হাইড্রার দেহের মধ্যে এই সবুজ শৈবাল অবস্থান করতেছে, এই জন্য হাইড্রা প্রাণীটাকে সবুজ দেখায়। সবুজ হওয়ার কারণ মেনলি শৈবালের উপস্থিতি। ঠিক আছে। তো এই দুইটা জীবের মধ্যে যে মিথ্যাজীবী সম্পর্ক সেটা কেমন? প্রথমটা হলো শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল হাইড্রা থেকে কি উপকার পায়?
এক নম্বর হলো আশ্রয়। কারণ আমরা আগেই বলেছি হাইড্রার কোথায় শৈবাল আশ্রয় নেই, তার হাইড্রার অন্ততকে পেশীয় বর্ণী কোষে শৈবাল আশ্রয় নিয়ে থাকে। তাহলে শৈবালের হাইড্রা থেকে প্রাপ্ত উপকারটা আমরা বুঝতে পারলাম, শৈবাল হাইড্রার দেহে কোষে আশ্রয় নেয়। ক্লিয়ার? আমরা কি এক নম্বরটা বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা আমরা এক নম্বরটা কি বুঝতে পেরেছি, আশ্রয়টা? অথবা মহা বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, সে শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যায়। আচ্ছা ঠিক ঠিক আছে, মানে ওই যে আবার চলে গেছিল, নেট চলে গেছিল আবার। আচ্ছা তাহলে আশ্রয় জিনিসটা কি বুঝতে পেরেছি? 2 নম্বর হলো সালোক সংশ্লেষণ। তাহলে হাইড্রা যখন শোষণ করে, অর্থাৎ হাইড্রা শোষণের হাইড্রা হ্যাঁ বলো। আরেকবার বুঝাই দেন, কারণ আপনার তখন আচ্ছা আচ্ছা আমি বলছি তাহলে শৈবালের প্রথমটা আরেকবার বুঝাই দেন, কারণ আপনার তখন নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। তাহলে শৈবালের প্রাপ্ত উপকার, 1 নম্বরটা হলো আশ্রয়। শৈবাল হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মাল কোষ বা অন্তত্বকের যে কোষ অর্থাৎ পেশিয়াবর্ণী কোষে আশ্রয় নেবে। হাইড্রার পেশিয়াবর্ণী কোষের কথা তো নিশ্চয়ই মনে আছে। অন্তত্বকের পেশিয়াবর্ণী কোষ 2 ধরনের ছিল, একটা ছিল তোমার ক্ষণপদীয় আর একটা ছিল ফ্লাজেলা যুক্ত, তাই না? তাহলে এই 2 ধরনের কোষের মধ্যে সবুজ শৈবাল আশ্রয় নেবে। আমরা কি বুঝেছি? এবার হলো সালোক সংশ্লেষণ। যেহেতু শৈবাল হাইড্রার দেহে থাকে, হাইড্রার দেহের কোষে থাকে, আর হাইড্রা যখন শ্বাস ত্যাগের ফলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এই কার্বন ডাইঅক্সাইড হাইড্রা কোথায় ছাড়ার কথা? অবশ্যই বাতাসে। যেহেতু হাইড্রার প্রাণী, তাহলে হাইড্রার এই কার্বন ডাইঅক্সাইড সিমেন্টন থেকে মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে চলে যাওয়ার কথা, কিন্তু যাবে না। কেন যাবে না? কারণ হাইড্রার যে পেশিয়াবলী কোষের মধ্যে শৈবালটা আছে, এই শৈবাল হাইড্রা ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নেবে। বুঝতে পেরেছ? এবং এই কার্বন ডাইঅক্সাইডকে শৈবাল গ্রহণ করে সে সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করবে। এবং সালোক সংশ্লেষণ করলে শৈবাল কি করবে? অবশ্যই খাদ্য তৈরি করবে। ওকে, হাইড্রার দেহে শৈবাল অবস্থান করে, যার ফলে হাইড্রা ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে, আর এই ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে শৈবাল ব্যবহার করে থাকে। 3 নম্বর খাদ্য উৎপাদন। হাইড্রার বিপাকীয় কাজে যে নাইট্রোজেন জাত পদার্থ উৎপন্ন হয়, সেই নাইট্রোজেন জাত পদার্থগুলো বর্জ্য পদার্থগুলো শৈবাল কি করে? শৈবাল আমিষ তৈরির কাজে ব্যবহার করে দেয়। হাইড্রা দেহে বিপাকীয় বর্জ্য উৎপন্ন হয়। এই বিপাকীয় বর্জ্যগুলো কি? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। আর এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ রিসিভ করে শৈবাল, এবং শৈবাল রিসিভ করে সে তার দেহে আমিষ তৈরির কাজে এটা ব্যবহার করে ফেলে। এইভাবে শৈবাল 3টে উপকার পায়। একটা উপকার হলো আশ্রয়, একটা উপকার হলো সালোক সংশ্লেষণ, আর একটা উপকার হলো খাদ্য তৈরি। ওকে,
আর 2 নম্বরটা হলো কি হাইড্রার প্রাপ্ত উপকার। হাইড্রা কি কি উপকার পেয়ে থাকে শৈবাল থেকে? 1 নম্বর উপকার হলো খাদ্য প্রাপ্তি। যেহেতু শৈবাল কি করেছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করেছে, সেই খাদ্যের কিছু অংশ হাইড্রা গ্রহণ করে এবং হাইড্রার যে শর্করা জাতীয় খাদ্যের অভাব সেটা পূরণ করে ফেলে। 2 শোষণ। সালোক সংশ্লেষণে শৈবাল যে অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন কিন্তু শৈবালের দেহের বাইরে বের করে দেওয়ার কথা, কিন্তু হাইড্রা সেটা করতে দেয় না। যেহেতু হাইড্রার দেহে শৈবাল আছে, শৈবালের ত্যাগকৃত অক্সিজেনকে সহজেই হাইড্রা গ্রহণ করে নেয় এবং সেটা তার শোষণের কাজে ব্যবহার করে। 3 কার্বন ডাইঅক্সাইড শোষণ। যেহেতু হাইড্রা তার শোষণের ফলে ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইডকে মুখছিদ্র দ্বারা দেহের বাইরে নির্গত করতে হতো, যেহেতু হাইড্রার দেহে শৈবাল আছে, শৈবাল কি করে সেই ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইডকে দেহের বাইরে বের করতে দেয় না, শৈবাল কিন্তু নিয়ে নেয়। ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বরে আছি। 3 নম্বরটা ছিল আমরা 3 নম্বরটাই আছি। 3 নম্বরটা ছিল কার্বন ডাইঅক্সাইড শোষণ। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড শোষণ আমি আবার একটু রিপিট করছি। তাহলে কি বললাম? হাইড্রার যে শ্বাস ত্যাগের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, সেই কার্বন ডাইঅক্সাইড শৈবালটা গ্রহণ করে নেয়, যার ফলে হাইড্রাকে কষ্ট করে আর দেহের বাইরে কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করতে হয় না। শৈবালই গ্রহণ করে নেওয়াই হাইড্রার পানিটাকে ঝামেলা মুক্ত করে। বুঝতে পেরেছো? আর 4 নম্বর হলো বর্জ্য নিষ্কাশন। হাইড্রার সিলিন্টিওনে যে বিপাকীয় বর্জ্যগুলো উৎপন্ন হয় সেগুলো ছিল নাইট্রোজেন জাত বর্জ্য, এবং সেই নাইট্রোজেন জাত বর্জ্যকেও কিন্তু হাইড্রা মুখছিদ্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। বুঝতে পেরেছো? দেহের বাইরে বের করে দেয়। কিন্তু যেহেতু শৈবাল তার দেহের মধ্যেই আছে, শৈবাল কি করে এই হাইড্রার যে নাইট্রোজেন জাত বর্জ্যগুলো উৎপন্ন হয়েছিল, সেই নাইট্রোজেন জাত বর্জ্যগুলো শৈবাল গ্রহণ করে নেয় এবং শৈবাল গ্রহণ করে শৈবাল তার দেহে আমিষ তৈরির কাজে ব্যবহার করে, যার ফলে হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রার উপকার গুলো কি। হাইড্রা হলো একটা খাদ্য পেয়ে থাকে, একটা হলো শোষণের কাজে ব্যবহার করে, একটা হলো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বর্জ্য নিষ্কাশন। মূলত কার্বন ডাইঅক্সাইড শোষণ আর বর্জ্য নিষ্কাশন, এই দুটো ক্ষেত্রে হাইড্রা নিজেকে ঝামেলা মুক্ত করে। কারণ আমরা জানি হাইড্রার মুখছিদ্র একটাই হলো ছিদ্র, এই ছিদ্র দিয়ে তাকে খাবার খেতে হয়, এই ছিদ্র দিয়ে তাকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে হয়, এই ছিদ্র দিয়ে নাইট্রোজেন জাত বর্জ্যগুলো দেহের বাইরে বের করতে হয়। যেহেতু তার দেহে শৈবাল আছে, আর এই শৈবাল হাইড্রার ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইডকেও বের করতে দেয় না, বা হাইড্রার দেহ থেকে নাইট্রোজেন জাত বর্জ্যকেও দেহ হতে বের করতে দেয় না, কারণ শৈবাল সেগুলো গ্রহণ করে নেয়। তাহলে আমরা এটাকে বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমি তাহলে ওই এর আগের যে লেকচার আছে সেখান থেকে আমি তাহলে 2 নম্বর, তাই না, 2 নম্বর পিডিএফ এর কি কি করতে হবে সেটা বলছিলাম। স্যার হ্যাঁ বলো।
থেকে ট্রাফিক দায়িত্বে থাকা বুঝতে পারলাম না। স্কাউট না বুঝতে পারছি না, তোমার কথা কেটে 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 আসছে, তোমার কথা কেটে কেটে আসছে, আবার বলো। সিটি কলেজের হ্যাঁ, স্যার এখন শোনা যায় স্যার? বলো। স্যার আমার কোশ্চেনটা ছিল, শুনতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সিটি কলেজের সামনে থেকে ট্রাফিক দায়িত্বে থাকা দুইজন স্কাউটের মেয়েকে নাকি রেঞ্জ ওভারে তুলে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, এটা কি সত্যি স্যার? এটা কবেকার ঘটনা? আজকের। কি হয়েছে এটা আবার বলো। স্যার দুইটা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে সিটি কলেজের সামনে থেকে, মেবি সিটি কলেজেই পড়ে। কখন এটা হয়েছে? ট্রাফিকের দায়িত্বে ছিল স্যার। কখন হচ্ছে জানি না স্যার, পুরো এফবি নাকি লাড়া পড়ে গেছে, ফেসবুক। আমি একটা গ্রুপ থেকে জানলাম, তাই বললাম। ওই ইগুলো আমাকে দিতে পারবা, ডকুমেন্ট গুলো? স্যার দিচ্ছি। যেখান থেকে জানতে পারবে ওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, ঠিক আছে? তো আমি একটু নিয়ে একটু দেখি আসলে সত্যতা আছে নাকি। হুম। আচ্ছা, আমি 2 নম্বরের গ্রুপে দিয়ে গ্রুপে দিও না, আলাদা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দাও, গ্রুপে দিও না। গ্রুপ থেকে ডিলিট করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দাও। আর যেটা বলছিলে যে 2 নম্বর যে পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে কোন চিত্রগুলো আঁকতে হবে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, এই চিত্রগুলো এই যে যদি নিউরোসিস্টের প্রকারভেদে আসে, তাহলে এই চিত্রগুলো আঁকতে হবে, এই 4টা চিত্র। এই যে ক হলো স্টিমেটিন, খ হলো ভলভেন্ট, গ হলো স্টেপটোলিন গ্লুটিনেন্ট, আর ঘ হলো স্টিরোলিন গ্লুটিনেন্ট। এই 4টের সঙ্গে আঁকতে হবে যদি নিউরোসিস্টের প্রকারভেদের নাম ও গঠন চাই। আর হায়দার অন্ধকের কোষসমূহের অবস্থান, গঠন ও কাজ এটা খুব কম আসে। হ্যাঁ, হায়দার বৈঠকের যে 7টা কোষ ছিল সেগুলোর নাম, অবস্থান, গঠন, কাজ এগুলো বেশি আসে, কিন্তু এটা খুব কম আসে, এখানে এটা না শিখলেও হবে। আর এই ছবিটাও সাধারণত আসে না, এই ছবিটাও আসে। এগুলো শেখার দরকার নেই। হায়দার খাদ্য গ্রহণ পদ্ধতি, এটা ছবি না দিলেও চলবে, এটারও ছবি না দিলেও চলবে, এটারও ছবি না দিলেও চলবে, এগুলো ছবি না দিলেও চলবে। তাহলে এখানে শুধু ছবি বলতে এটাই বেশি ইম্পর্টেন্ট, নিউরোসিস্টের প্রকারভেদগুলো ছবি। প্রথমটা। হুম। তাহলে আর কোনো প্রশ্ন আছে? না স্যার, আজকে পিডিএফটা দিয়ে দিন স্যার। আচ্ছা, ইনশাল্লাহ দিয়ে দেবো। আর আগামী সোমবার আচ্ছা, থেকে সোমবার তো ক্লাস 5টায়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো আর সমস্যা হবে না, যেহেতু মানে কলেজও খোলার সম্ভাবনা আছে সোমবার। কালকে রবিবার গেলে বুঝতে পারবো। আচ্ছা স্যার, আমাদের কলেজে ক্লাস শুরু হলে জানাই আমাদেরকে। অন্যান্য কলেজ কি শুরু হয়েছে, জানো কিছু? না স্যার, কিছু জানি না। ও আচ্ছা, ঠিক আছে। না, এখনো মনে হয় আশেপাশে কোনো কলেজ শুরু হয় নাই? ও ওই যে ওই পরিস্থিতি, মনে হয় আশেপাশে ওই যে পরিস্থিতি খারাপ, তো এই কারণে ওই যে হচ্ছে না। এই যেমন ওই যে বললা যে কিডন্যাপ হয়ে গেছে, আসলে এরকম অনেকেই মনে করতেছে যে পরিস্থিতি এখন কিন্তু একটু স্বাভাবিক হতে সময় লাগবে। তো ঠিক আছে, খোলা হয়েছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। বুঝলাম।